আমার এই ভিডিওয় জ্যোতিরিন্দ্রনাথ নন্দী রচিত গিরগিটি নামক গল্পখানিকে আমি বিবৃত করব এবং সেই গল্পের মধ্যে থেকে যে সমস্ত প্রশ্ন আসতে পারে বা সেই গল্পের মধ্যে যে রহস্য লুকিয়ে রয়েছে, যে গোপন কথাটি আশ্রয় করে রয়েছে, যা পরিস্ফুট নয় অথচ অনুধাবনযোগ্য, আমি সেইটার কথা উল্লেখ করব। সারদা পাঠশালার তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। গিরগিটি গল্পখানির মধ্যে মাত্র ৩টি চরিত্র একেবারে প্রকাশ্যে উপস্থিত হয়। ৩টি চরিত্রের মধ্যে দুজন হলো দম্পতি, মায়া এবং প্রণব, আর একজন হলো ভুবন সরকার, ইলেকট্রিকের মিস্ত্রি। তারা বরদা সুন্দর বটব্যালের একটি বড় জমিতে দুই প্রান্তে দুইটি ঘরে বসবাস করে। অর্থাৎ ভুবন সরকার ইলেকট্রিক মিস্ত্রি, তার যথেষ্ট বয়স হয়েছে, সে একাকী ওই ঘরের মধ্যে থাকে এবং জীবনযাপন কিভাবে করে তা মায়া কিংবা প্রণব কেউ খোঁজখবর রাখেও না, রাখবার প্রয়োজনও হয় না। আর মায়া এবং প্রণব নবদম্পতি, তারা কম পয়সায় ভাড়া পাবে বলে এই নানান গাছে পরিহিত বা বন জঙ্গল ঝোপঝাড়ের মধ্যে অবস্থিত একখানি ঘরের মধ্যে তারা বসবাস করে এবং সেখান থেকেই তাদের জীবনের একটা গতিপথকে নির্ণয় করে চলে। যেহেতু পরিবারের মধ্যে কেউ ছিল না, তাই মায়া কিন্তু দিনান্তে নানান কাজকর্মের মধ্যে দিয়ে বেশিরভাগ সময় প্রায় সে আয়নার কাছে দাঁড়িয়ে তার নিজের সৌন্দর্যকে পরখ করত। তার যে দৈহিক সৌন্দর্য রয়েছে সেইটিকে কিন্তু প্রায়শই প্রণব নানা রকমভাবে প্রকাশ করবার চেষ্টা করেছে। মায়াও সেগুলোকে শুনে চমৎকৃত হতো আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখতো যে সত্যি তার সৌন্দর্য ততটা তাৎপর্যময় কিনা। কিন্তু এইভাবে জীবন চলতে গিয়ে একদিন হঠাৎ করে জীবনের ধারায় একটা নতুন পরিবর্তন এলো। মায়া একদিন কুয়াতলায় স্নান করবে বলে যখন উপস্থিত হয়েছে, তখনই সে দেখতে পেল দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে সেই ভুবন সরকার। তখন মায়া সেই কুয়াতলা থেকে সরে গিয়ে ডেকে জানিয়েছিল ভুবনকে যে আপনি এখান থেকে জল নিয়ে যেতে পারেন, আমি সরে যাচ্ছি। ভুবন বলেছিল না, আপনি স্নান করে নিন। এইভাবে দুজনের কথোপকথনের পরে অবশেষে ভুবন জল সেখান থেকে সংগ্রহ করে নিয়ে চলে যায় এবং সেই থেকে মায়ার সঙ্গে তার একটা পরিচিতি বা কথোপকথন ইত্যাদি হতে থাকে। এইভাবে দেখতে দেখতে মায়া দু একবার তার ঘরের মধ্যেও গিয়ে পৌঁছয়। কিন্তু এই ভুবন সরকার লোকটি মায়াকে দিদি বলে সম্বোধন করে। বয়স্ক মানুষ কম বয়সী এই যুবতী নারীকে দিদি সম্বোধনের মধ্যে দিয়ে একটা নারী সম্মানের দিককে বোধহয় ধরে রাখবার চেষ্টা করেছে। কিন্তু কথায় কথায় বিভিন্ন পরিস্থিতিতে সে মায়ার দৈহিক গঠন, মায়ার চুলের সৌন্দর্য ইত্যাদি সম্পর্কে নানা প্রশংসা করে এবং সে প্রশংসার মন্তব্যগুলো প্রত্যেকটাই প্রায় প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন সে কখনো তাকে বলেছে যে হরিণী, কখনো তাকে প্রজাপতির সঙ্গে তুলনা করেছে, কখনো তার চুলগুলোকে যে লাল দোপাটি ফুলের মালা দিয়ে সুন্দরভাবে বেণীকে সুসজ্জিত করলে সুন্দর দেখতে লাগবে সে কথাও জানিয়েছে, কখনো তাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছে। এইভাবে প্রতিদিনই প্রায় তাদের দুজনের মধ্যে নানান কথোপকথন চলত। এইদিকে প্রণব কিন্তু সন্ধ্যার পর বাড়ি ফিরে এসে নিজেকে বিশ্রামের স্তরে নিয়ে যাওয়ার জন্য এবং স্ত্রীর সঙ্গে দাম্পত্য সম্পর্কে এর বন্ধনকে দৃঢ় করবার জন্য নানান তাগাদার বাক্য তুলে দিলেও সেগুলো কিন্তু মায়াকে খুব বেশি আর আকর্ষণ করে না। কারণ মায়া লক্ষ্য করে দেখেছে যে ভুবন সরকারের মধ্যে রয়েছে প্রকৃতপক্ষে একটা সৌন্দর্যের দিগ্ভঙ্গিমাকে লক্ষ্য করে তার সম্পর্কে যথোচিত উপমাকে প্রয়োগ করবার প্রয়াস। কিন্তু প্রণবের মধ্যে রয়েছে কেবলমাত্র জৈবিক সত্তাকে নিরীক্ষণ করবার উচ্ছ্বাস। সে কিন্তু মায়ার দৈহিক সৌন্দর্য বা পারিপাট্যের মধ্যে কোনো প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণতাকে দেখতে পায় না, বরং সে কেবল জৈবিক সত্তা তথা কাম শক্তিকে আকর্ষিত করবার প্রয়াসের জায়গাগুলিকে সে বারবার চিহ্নিত করতে চায়। এমনকি একদিন প্রণব অফিস থেকে ফিরে এসে মায়াকে শুনিয়েছিল যে তাদের অফিসেরই কলিগ সুকুমারদের পাড়ায় একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটির বিবরণ মায়া অতি আশ্চর্যের সঙ্গে শোনবার চেষ্টা করলেও পরবর্তীকালে তার কিন্তু প্রণব সম্পর্কে একটা ঘৃণা ভরা উক্তি প্রকাশ পেয়েছে। সে কিন্তু প্রণবকে
প্রচণ্ড ভর্ৎসনা করেছে। কারণ প্রণব যে কাহিনীটা জানিয়েছিল তাতে ছিল এই যে সুকুমারদের পাড়ার এক বয়স্ক মানুষ সে তার বাড়ির অল্প বয়সী ঝিকে নিয়ে পালিয়েছে। এই কথাটা এতটাই মায়ার কাছে ঘৃণ্য বলে মনে হয়েছিল, এই গল্পটা তার কাছে এতটা তাৎপর্যহীন বলে মনে হয়েছিল যে সুকুমারের মান সম্মানে সেদিনকে আঘাত হানে। মায়া দেখেছে যে এই ভুবন সরকার কিন্তু যে প্রশংসা করে এবং ভুবন তাকিয়ে থাকে একনিবিষ্ট চিত্তে, মায়ার সেখানে কিন্তু লজ্জা বা কোনো ঘৃণা বা কোনো অপমান বা কোনো ন্যায় অন্যায়ের কথা স্মরণে আসে না। ভুবন তার সুডোল পায়ের দিকে তাকিয়ে থাকে যখন মায়া তার ঘরে গিয়ে উনান ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যেদিনকে ভুবন শিয়ালদা থেকে কিনে এনেছিল পচা ট্যাংরা মাছ, সেই মাছকে কি দিয়ে রান্না করলে তবেই মাত্র মুখে পোড়া যাবে সেটাও ভুবনকে সে নানান পরামর্শের মধ্যে দিয়ে এবং উপকরণাদি সংগ্রহের মধ্যে দিয়ে তাকে শিখিয়ে বুঝিয়ে দিয়ে এসেছিল। তাই যে রাত্রে প্রণব পাশ ফিরে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, সেই রাত্রি শেষ হবার পূর্বেই মায়া কিন্তু পৌঁছে গেছে ভুবন সরকারের ঘরে। আর তাদের মধ্যে বসে কথোপকথন চলাকালে মায়া জিজ্ঞাসা করেছে, আমার এই জংলি ছিটওয়ালা সায়াটি পরিধান করে আমাকে কেমন দেখাচ্ছে বললেন না তো? ভুবন সরকার বলেছে, অনেকক্ষণ থেকে একটা কিছুর সঙ্গে সম্পর্ক আছে বা মিল আছে আমি খুঁজছি, মাথার মধ্যে বিষয়টি ঘুরছে কিন্তু কিছুতেই মনে আসছিল না। তবে এখন মনে এসেছে যে চিতার মতো চমৎকার মাজা ঘষা শৌখিন কোমর তোমার। এই কথা শুনিয়ে মায়ার মন হরণ করেছিল। মায়া তখন বলেছিল, ঠিক আছে তাহলে আয়নার সামনে গিয়ে দেখতে হবে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে সত্যিই সম্পর্ক আছে কিনা। তখন ভুবন তাকে জানিয়েছিল যে, কেন দিদি, আমি যে আমার চোখের আয়না দিয়ে দেখি সেই আয়নাকে কি তোমার বিশ্বাস নেই? মায়া বলেছিল, নিশ্চয়ই বিশ্বাস আছে, তাই তো এই দুপুর রাতে সেই আয়নার সামনে এসে হাজির হতে পেরেছি। এই বলে সেই কাঠ দেহের উপরে মায়া তার হাতটি স্পর্শ করিয়েছিল। গল্পের কাহিনী ছিল এখান পর্যন্তই। এই গল্পের কাহিনীতে আমাদের কাছে অনেকের অনেক কিছু মনে হতে পারে, কিন্তু গল্পের কাহিনীর সরল বিশ্লেষণ করতে গেলে আমরা বলতে পারি গল্পকার এটাই দেখাতে চেয়েছেন যে মানুষের দৃষ্টিতে সৌন্দর্যকে যখন তত্ত্বালোচনা করা হয় তার থেকে দুটি দিক উদ্ভাসিত হতে পারে। একটি দিক হলো সৌন্দর্যের, বিশেষ করে নারী সৌন্দর্যের মধ্যে যে কাম আকর্ষণ রয়েছে বা যে জৈবিক সত্তা রয়েছে যেটা পুরুষের কাছে উপভোগ্য সেই সত্তা। আরেকটি সৌন্দর্য নিরীক্ষণ করা যেতে পারে, সেটা হলো তুলিতে আঁকা প্রকৃতির সম্পর্কের সঙ্গে যে চিত্র, যে অঙ্কন, যে শৌখিন শিল্প প্রণালী তার দেহের বিভিন্ন অঙ্গে প্রসারিত, তার বৈশিষ্ট্যকে প্রকাশ করা। সুতরাং আমরা এই গল্পের মধ্যে দিয়ে একদিক থেকে মায়ার স্বামী প্রণবকে একরকম আকর্ষণের মধ্যে নিমজ্জিত হতে দেখতে পাই, আর ভুবন সরকার বৃদ্ধ হয়ে যাওয়া সত্ত্বেও তিনবার তার গৃহিণী বিদায় নিলেও পুনর্বার বা চতুর্থবার সে বিবাহ করবার জন্য কোথাও থেকে আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণে সাড়া দেবে বলে নিশ্চিত হয়েছে। আর সে কিন্তু মায়াকে শুনিয়েছে যে আমার বাইরেটা যতই শুকিয়ে যাক না কেন দিদি, ভেতরে রসের বাল্ব জেলে রেখে দৃষ্টিটাকে আয়নার মতো ঝকঝকে করে রেখেছি। আমরা শেষ পর্ব এসে যে দেখলাম মায়া অনায়াসে বৃদ্ধ ভুবনের কাঠ দেহের উপরে তার উষ্ণ কোমল হাতখানিকে তুলে দিয়েছে, এর মধ্যে দিয়ে তার কিন্তু আতঙ্ক এসে তার কাছে হাজির হয়েছে। কারণ যে মায়া আজকে শরীরের সৌন্দর্যের জন্য নিজেকে অত্যন্ত গর্বের সাথে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রত্যেকটি অংশকে পরখ করে, একদিন তারও কিন্তু এই পরিণতি হবে, তারও দেহ কাঠে পরিণত হবে, তারও দেহ বিদায় নেবার সময় আসবে। তাই সে আঁতকে উঠেছে, চমকে উঠেছে। আসলে মানুষের জীবনের যে পরিণতি অতি স্বাভাবিক, যে পরিণতি অবশ্যম্ভাবী, গল্পকার বোধহয় তারই দিগদর্শনকে এই কাহিনীর মধ্যে দিয়ে প্রকাশ করবার প্রয়াসী এমন কাহিনীর গঠনকে সুন্দর করে গড়ে তুলেছেন আমরা বলতে পারি। তাই এই গল্পের মধ্যে দিয়ে আমরা গিরগিটি নামকরণ হয়েছে কেন তার সার্থকতা আমাদের কাছে আসতে পারে। আসলে
মায়া যে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে নিজেকে পরিবর্তন করে এবং তার দেহের প্রত্যেকটা অংশকে নতুন রূপে সে বারবার করে দেখে, যেমনিভাবে গিরগিটি তার গাত্রদেহের বর্ণকে পরিবর্তন করায়, ঠিক তেমনি একটা সমান্তরাল ভাবভঙ্গিমা রয়েছে বলে গল্পটির নামকরণ গিরগিটি প্রকাশ করে গল্পকার যেমন তার নিজের মনোবাসনাকে তার যেমন নিজের মনের প্রয়াসকে এখানে উত্থাপিত করেছেন, তেমনি আরেকটি দিক থেকে বিচার করতে গেলে মানুষের দেহ তো সর্বদাই গিরগিটির সমান। কারণ শিশুকালে এক সৌন্দর্য, তারপরে যৌবনকালে আরও প্রস্ফুটিত ফুলের ন্যায় প্রকাশ, তারপরে মধ্য বয়সে মানুষের যে দোদুল্যমানতা এবং শেষ বয়সে মানুষের সৌন্দর্যের যে বিনাশ, এই যে পরপর পরিবর্তন, সেই পরিবর্তন তো গিরগিটির রং পরিবর্তনের মতোই সমান্তরাল। সেদিক থেকেও কিন্তু গল্পের নামকরণখানি একটি ইঙ্গিতবাহী তাৎপর্যময় হয়ে উঠেছে বলা চলে। তাছাড়াও আমাদের এখানে মায়ার চরিত্র কিংবা ভুবনের চরিত্র বা গল্পটির মধ্যে দিয়ে দুটি অসম বয়সের নরনারীর মধ্যে যে বোধগম্যতা, পরস্পরের বোঝার যে প্রবণতা, সেইটা কিভাবে প্রকাশ পেয়েছে আমাদের গল্পের প্রশ্ন হিসেবে সেটাকে উত্থাপন করা যেতে পারে। তাই যে কোনো প্রশ্নই আসুক না কেন, আবারও বললাম, গল্পের বিবরণ, গল্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আমি যেভাবে করলাম, তোমরা যদি পরিষ্কারভাবে কেউ শুনে রাখতে পারো, সেই উত্তর তোমরা লিখতে পারবে এবং গল্পের উত্তরের মধ্যে কোনো সংকীর্ণতা থাকবে না। এই বলে এই ভিডিও শেষ করলাম।